রাজনীতিতে অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইতিহাসের পাতায় মুফতি সৈয়দ রেজাউল করিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি একটা দলের প্রধান এবং সেই দলটা বাংলাদেশে এখন in terms of popular support third largest political party, though in terms of importance to the government and to the actors national and international, fourth important political party, but in terms of popular support they are third. এত বড় একটা দলের প্রধান, they are considered as buffer political party. That means এই চরমোনাই যেদিকে মোড় নিবে তারা জেতার সম্ভাবনা থাকবে, ইটস রিয়ালিটি, কারণ তাদের দেশব্যাপী ভোট ব্যাংক রয়েছে। সেই দলের প্রধান তিনি নির্বাচন করছেন না, তিনি বৃহত্তর স্বার্থে কাজ করছেন, সামগ্রিক দেখভাল কিংবা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী দলের প্রধান নির্বাচন তো করবেনই, সব দলের প্রধান নেবে। দলের প্রধান পারলে প্রধানমন্ত্রী হবে, পারলে একই সাথে প্রেসিডেন্টও হবে। দলের প্রধান তো থাকবেই, সংসদীয় দলের নেতা থেকে শুরু করে এমন কোনো প্রধানের পোস্ট নাই যে সুযোগ পেলে না নেয়। এটি হিস্ট্রি। শেখ হাসিনা, খালেদা জিয়াদের ক্ষেত্রে এটি দলের প্রধান, প্রধানমন্ত্রী, সংসদীয় দলের নেতা, অমুক তমুক সব। এই জায়গায় সুযোগ থাকা সত্ত্বেও, প্রচন্ড সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এটা একটা নজির, এটা ইতিহাসে অধ্যয়ন হবে। আমি তো মনে করি পীর সাহেব চরমোনাই অধ্যাপক গোলাম আজমদের কাতারে পড়লেন। অধ্যাপক গোলাম আজম নিশ্চিত এমপি হওয়ার সুযোগ ছিল, এমপি না হতে পারলেও তিনি মন্ত্রী হতে পারতেন, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রী হতে পারতেন। দেখেন, আমি অধ্যাপক গোলাম আজমের গায়রতটা একটু আপনাকে শোনাই, তাহলে বুঝবেন যে গোলাম আজম তিনি শান্তি কমিটির লোক ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন, তাকে সবচেয়ে বড় রাজাকার বলা হতো এবং স্বাধীনতা বিরোধীদের মধ্যে একদম টপ লিডার ছিলেন অধ্যাপক গোলাম আজম। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু তার গায়রতটা দেখেন, এত বিতর্ক, দেশে আসতে পারবেন না, আসছেন না, এসেছেন জেলে, তারপরেও তার এত হাই পার্সোনালিটি ছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়া তাকে স্যার স্যার বলে বাপের মতো সম্মান করতে বাধ্য হতো। অধ্যাপক গোলাম আজমের পায়ের কাছে যে বসে থাকতো বিএনপি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এত বড় বিতর্কিত ব্যক্তি, স্বাধীনতা বিরোধিতার দিক থেকে অবশ্যই গোলাম আজম বিতর্কিত ব্যক্তি, তারপরও তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ব্যক্তিত্বের কারণে হাসিনা গোলাম আজমের বাসায় আওয়ামী লীগের প্রতিনিধি দল পাঠিয়েছে, সালাম দিয়েছে, স্যার, আপা শেখ হাসিনা আপনার জন্য জায়নামাজ, কোরআন শরীফ এটা পাঠিয়েছে 91 সালে, আমাদেরকে আপনাদের 18 আসনে সমর্থন দিন। খালেদা জিয়া তো হাতে পায়ে ধরেছে। খালেদা জিয়ার সাথে গোলাম আজমের কিছু ছবি আছে, দেখবেন কতটা সম্মান করত। জিয়াউর রহমান এরশাদও সম্মান করত। এখন জিয়াউর রহমান এরশাদ এদেরকে তো এই প্রজন্ম ওইভাবে যায় না, কিন্তু খালেদা জিয়া, শেখ হাসিনা তারা এই প্রজন্মের সাথে পরিচিত। তারা উভয়ই অধ্যাপক গোলাম আজমকে সর্বোচ্চ সম্মান করতেন। এই অধ্যাপক গোলাম আজম কোনোদিন নির্বাচন করেন নাই। তিনি জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে গিয়েছেন বিএনপির সাথে জোটে। যখন মন্ত্রী হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হলো যে অধ্যাপক গোলাম আজম চাইলেই যে কোনো একটা মন্ত্রী, জামাতের প্রধান হিসেবে তিনিই হবেন মন্ত্রী, তখনই তিনি জামাতের দায়িত্ব ছেড়ে দিলেন। যারা শারীরিক কারণে আমি আর পারছি না, মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত, আর গোলাম আজম রিটায়ারমেন্টে। অথচ গোলাম আজম চাইলে নিশ্চিত মন্ত্রী হতে পারতেন, কিন্তু সেটা নেননি, নির্বাচন করেননি। পীর সাহেব চরমোনাইয়ের হিসাবটা এখন এরকম, পীর সাহেব চরমোনাই চাইলে তিনি এমপি হতে পারতেন। যেমন বরিশাল 5 আসনের কথা যদি বলি, আমার মনে হয় না যে ফয়জুল করিম এমপি হতে পারবেন। ফয়জুল করিম চরম বিতর্কিত এবং অনেকেই তাকে ভোট দিতে আগ্রহ বোধ করবে না। তার মধ্যে সেরকম গায়রত নেই, ফয়জুল করিমের কথাবার্তার মধ্যে শালীনতার অভাব আছে, বা পলিটিশিয়ান সুলভ কোনো ক্যারেক্টার ফয়জুল করিমের মধ্যে নেই। চরমোনাইয়ের মুরিদরা বা তাদের লোকজন ফয়জুল করিমকে তেল দেয়, দ্যাটস ডিফারেন্ট। বাট রিয়ালিটি হচ্ছে মুফতি ফয়জুল করিমের মধ্যে পলিটিক্যাল কোয়ালিটি নেই, যেটা জনাব মুফতি রেজাউল করিমের মধ্যে আছে।
রেজাউল করিম সাহেব যদি বরিশাল 5 আসনে নির্বাচন করতেন তিনি নিশ্চিত বিজয়ী হতেন। আর তিনি নির্বাচন করেন বা না করেন, জামাত ক্ষমতা আসবে এটা আমরা দেখতে পাচ্ছি, তখন বড় কোনো মন্ত্রণালয় পাওয়া এটা রেজাউল করিম সাহেবের ক্ষেত্রে একদম সহজ। কিন্তু আমার যেটা মনে হয় তিনি এমপি ইলেকশনই করছেন না, তিনি মন্ত্রীও হতে যাবেন না। তো গোলাম আজম যেরকম মন্ত্রী হওয়ার নিশ্চিত সুবিধা থাকা সত্ত্বেও বিএনপির সাথে জোট করে সেটা ত্যাগ করেছেন, আমার মনে হয় পীর সাহেব চরমনাইও জামাতের সাথে জোট করে তার দল সরকারের পার্ট হবে, অন্য কেউ কেউ মন্ত্রী হবে, কিন্তু পীর সাহেব চরমনাই সেগুলো নিবেন বলে মনে হয় না। তবে নেওয়া উচিত, আমি আহ্বান করবো, অনুরোধ করবো, তার মতো সৎ লোক, তার মতো ভালো লোক, নিরহংকারী লোক, ঐক্য বান্ধব লোক মন্ত্রী হওয়া উচিত। এই যে স্যাক্রিফাইসটা, এটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে, লেখা থাকবে যে নিশ্চিত সুযোগ থাকা সত্ত্বেও নেয়নি। প্রকৃত আল্লাহর ওলি, নির্লোভ ব্যক্তি যদি দেখতে চান পীর সাহেব চরমনাইকে দেখেন। আমি একটা কথা স্মরণ করিয়ে দিই যে চরমনাইয়ের বিরুদ্ধে যখন আমরা প্রচন্ড সমালোচনা করতাম তখনও কিন্তু মুফতি সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে কিচ্ছু বলতাম না, কারণ তিনি কোনো আপত্তিকর কথা বলতেন না, তার বক্তব্যে হাত দেওয়ার মতো কোনো কথাই তিনি বলতেন না। তিনি অলওয়েজ সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি নির্বাচনে প্রার্থী হননি, অতীত নির্বাচন করেননি, ভবিষ্যতেও করবেন না বলে মনে হচ্ছে। এই জায়গাটা ইসলামী আন্দোলনের যে রুহানিয়াত, পীর হিসাবে যে তার যে আলাদা একটা সুপ্রিমেসি, এই জায়গাটা অক্ষুণ্ণ থাকবে। তিনি সারা জীবন অপরাজিতই থাকবেন। রাষ্ট্রীয় ক্ষমতা বা এগুলো তার কাছে মুখ্য নয়। ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি তার দলকে রাষ্ট্র ক্ষমতা নিতে চান, কিন্তু তিনি নিজে এগুলো ভোগ করতে চান না। এর মানে একজন পীর কিভাবে তাসাউফ চর্চা করতে পারে রাজনীতিতে যোগ দিয়েও। সাধারণত রাজনীতি এমন একটা নোংরা জিনিস, এটা সাহাবীদের যুগেও বড় বড় সাহাবী রাজনীতিতে জড়িয়ে রাষ্ট্র ক্ষমতা পেয়ে তারা কিন্তু বিতর্কিত হয়েছিল। এমনকি আপনি যদি অতি সূক্ষ্মভাবে সাহাবীদের জীবনী পড়েন, দেখবেন যে অনেক সাহাবী ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি এগুলো থেকে দূরে থাকতেন, কারণ এগুলো আধ্যাত্মিকতার সাথে যায় না, তাকওয়ার সাথে পরিপন্থী। এখানে সৎ থাকা বা পুরোপুরি তাকওয়া চর্চা করা কঠিন। কিন্তু পীর সাহেব চরমনাই রাজনীতিও করছেন, আবার নিজের যে পীর হিসেবে যে আলাদা একটা অ্যাকসেপ্টেন্স থাকা দরকার, বিতর্কের ঊর্ধ্বে থাকা দরকার। তিনি মানুষকে তাসাউফ শিখান, তিনি তাজকিয়া শিখান, তিনি মানুষকে দার্স দেন, মানুষের নফসের আত্মশুদ্ধি করান। সেক্ষেত্রে তার একটা আলাদা পিউরিটির জায়গা থাকা দরকার, যেটা রাজনীতিতে গেলে হয়তো সম্ভব নয়। তো এই জন্যে রাজনীতিতেও গেলেন, তার দল রাজনীতি কন্ট্রিবিউট করছে, আবার তিনিও সেফ থাকলেন। এই জন্য বলছি যে তিনি ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবেন। অসাধারণ ঘটনা, নির্লোভ ব্যক্তির এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামপন্থীরা অন্যান্য দলকে আমরা দেখি না যে বিএনপির একটা সিট পাওয়ার জন্য কিভাবে পা চাটে, এই কওমি আলেম ওলামারা দেখি না যে হাসিনার কিভাবে পা চেটেছে বাইতুল মোকরমের ক্ষতি পাওয়ার জন্য। কিন্তু পীর সাহেব চরমনাই একজন নির্লোভ ব্যক্তি। তিনি যদি জামাতের বিরুদ্ধে নির্বাচন করেন, বা আগে তো জামাত বিরোধী আওয়ামী বলেছিলেন, যাই থাকুক না কেন, তারপরও এই ব্যক্তির প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা থাকবে।